স্টুডেন্টস, ওয়েলকাম টু আরএমএস এডুকেশন। আজকের এই সেশনে আমি তোমাদেরকে জীবন বিজ্ঞানের চলন ও গমন এই চ্যাপ্টার থেকে কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন উত্তর প্র্যাকটিস করাবো, যেই প্রশ্নগুলো বিগত বছরের কোনো না কোনো চাকরির পরীক্ষায় এসেছে। তো এইভাবেই আমি তোমাদের এক্সামের আগে অবধি লাইফ সায়েন্সের ক্যাটাগরি 1 এবং ক্যাটাগরি 2 এর যাবতীয় প্রশ্ন যা যা আসতে পারে সবটাই প্র্যাকটিস করিয়ে দেব। তো আশা রাখবো এই সেশনগুলো তোমাদের আপকামিং যে কোনো এক্সামের জন্য খুবই হেল্পফুল হবে। তাহলে চলো আজকের সেশন শুরু করা যাক। তাহলে আজকের ক্লাসের প্রথম প্রশ্ন কি রয়েছে দেখো। প্রথমেই বলছে লজ্জাবতী গাছ স্পর্শ করলে, ঠিক আছে, লজ্জাবতী গাছ স্পর্শ করলে সঙ্গে সঙ্গে পাতাগুলি মুদে যায়, এটি কি প্রকারের চলন? দেখো অপশানে 4টে চলন রয়েছে: ফটোন্যাস্টি চলন, থার্মোন্যাস্টি চলন, কেমোন্যাস্টি চলন এবং অপশান ডিতে আছে সিসমোন্যাস্টি চলন। তাহলে এই 4 প্রকার চলনের মধ্যে কোনটি হবে যেটিতে লজ্জাবতী গাছকে স্পর্শ করলে সঙ্গে সঙ্গে পাতাগুলি মুদে যায়? তো সঠিক উত্তর হবে এই প্রশ্নের অপশান ডি, ঠিক আছে, সিসমোন্যাস্টি চলন। লজ্জাবতী গাছে সিসমোন্যাস্টি চলন দেখা যায় বলেই তার পাতায় স্পর্শ করলে সঙ্গে সঙ্গে পাতাগুলি মুদে যায়, ঠিক আছে। তো এবার আমরা জেনে নেব এই ন্যাস্টিক চলন ব্যাপারটা কি, ঠিক আছে। দেখো উদ্ভিদ দেহের আবিষ্ট বক্র চলন দু প্রকারে দেখা যায়। একটা হচ্ছে ট্রপিক চলন, কি বললাম, একটা হচ্ছে ট্রপিক চলন এবং আরেকটা হচ্ছে এই ন্যাস্টিক চলন, ঠিক আছে। তো উদ্দীপকের গতিপথ অনুসারে হচ্ছে এই ট্রপিক চলন, কি বললাম, উদ্দীপকের গতিপথ, এই গতিপথ অনুসারে হচ্ছে ট্রপিক চলন এবং উদ্দীপকের তীব্রতা অনুসারে, যেটা আমাদের এই প্রশ্নের আলোচ্য বিষয়, ঠিক আছে, যে ন্যাস্টিক চলন, এটা হচ্ছে আমাদের এই প্রশ্নের আলোচ্য বিষয়, সেটা হচ্ছে যে এটা উদ্দীপকের তীব্রতা অনুসারে ঘটে, ঠিক আছে। তো এই চলনটা আবার বিভিন্ন প্রকারের হয়ে থাকে, ঠিক আছে। এই ন্যাস্টিক চলন আবার বিভিন্ন প্রকারের হয়ে থাকে। একটা হচ্ছে ফটোন্যাস্টিক চলন, ঠিক আছে, এটা আলোর তীব্রতার প্রভাবে ঘটে, যেমন পদ্ম ফুল, সূর্যমুখী, তেঁতুল, ঠিক আছে, এইসব গাছে কিন্তু এই ফটোন্যাস্টিক চলন দেখা যায়, ঠিক আছে। এবার দেখে নাও থার্মোন্যাস্টি চলন, উষ্ণতার তীব্রতার প্রভাবে ঘটে এই চলন, যেমন টিউলিপ ফুল, ঠিক আছে। এবার দেখে নাও নিকটিন্যাস্টি চলন, এই নিকটিন্যাস্টি চলন হচ্ছে আলোক ও উষ্ণতা দুয়ের প্রভাবেই ঘটে, যেমন সিম্বগোত্রীয় উদ্ভিদের পত্রফলকে কিন্তু এই নিকটিন্যাস্টি চলন দেখা যায়, ঠিক আছে। এবং দেখে নাও কেমোন্যাস্টি চলন হচ্ছে রাসায়নিক পদার্থের প্রভাবে, ঠিক আছে, যেমন সূর্যশেষের উদ্ভিদের পাতার রোম, ঠিক আছে। এবং সবশেষে দেখো সিসমোন্যাস্টি চলন, স্পর্শ, ঘর্ষণ এবং আঘাতের প্রভাবে কিন্তু ঘটে এই সিসমোন্যাস্টি চলন, যেমন লজ্জাবতী লতার পাতায়, ঠিক আছে। তাই বিভিন্ন প্রকারে কিন্তু চলন দেখতে পাওয়া যাচ্ছে, ন্যাস্টিক চলনের প্রকারভেদ, যেখানে পাচ্ছি আমরা ফটোন্যাস্টিক চলন, থার্মোন্যাস্টিক চলন, নিকটিন্যাস্টিক চলন, কেমোন্যাস্টিক চলন এবং সিসমোন্যাস্টিক চলন, ঠিক আছে। এই যে 5 প্রকারের আমি ন্যাস্টিক চলন পেলাম, এই 5টা প্রকারের চলন থেকে কিন্তু পরীক্ষাতে তাদের এক্সাম্পলগুলো দিয়ে কিন্তু প্রশ্ন আসে, ঠিক আছে। তারই এক প্রকার উদাহরণ কিন্তু এই প্রশ্নটা, ঠিক আছে, যে লজ্জাবতী গাছ স্পর্শ করলে তার পাতাগুলি মুদে যাচ্ছে, তাহলে এটা কি প্রকারের চলন? তাহলে আমাকে কি এই চলনটা, এই যে বিভিন্ন প্রকারের চলন, ন্যাস্টিক চলন এবং ট্রপিক চলন, সেটা কি কারণে ঘটে এবং তার এক্সাম্পলগুলো কিন্তু আমাকে জেনে রাখতে হবে, নাহলে কিন্তু আমি এই প্রশ্নের উত্তর কিন্তু করতে পারবো না, ঠিক আছে। তো এইভাবে কিন্তু প্রতিটা প্রশ্ন কিন্তু ডিটেলসে আলোচনা হবে। যারা নতুন ক্লাস করছো তারা ক্লাসগুলো করতে থাকো এবং আগের ক্লাসগুলো দেখে নাও, যে চ্যাপ্টারগুলো আমি প্রিভিয়াসে কমপ্লিট করে দিয়েছি। প্রতিটা প্রশ্নই কিন্তু এতটাই ডিটেলস আলোচনা করা হয়। শুধু একটা প্রশ্নই হবে না, একটা প্রশ্ন থেকে আরও তুমি 5টা 6টা প্রশ্ন কিন্তু সমাধান পেয়ে যাবে, ঠিক আছে। তো এইভাবে কিন্তু ক্লাসটা কন্টিনিউ করতে থাকবো আমি, বোঝা যাচ্ছে? চলো নেক্সট প্রশ্ন কি রয়েছে দেখে নিই। পরের প্রশ্নে বলছে উদ্ভিদের ট্রপিক চলন, ঠিক আছে, এই ট্রপিক চলনের সাহায্যকারী হরমোনটি কোনটি? দেখো একটু আগে আমরা পড়লাম কি, যে উদ্ভিদের আবিষ্ট বক্র চলন দু প্রকারে হয়ে থাকে। একটা বললাম কি ট্রপিক চলন এবং আরেকটা হচ্ছে ন্যাস্টিক চলন, তাই তো, কি বললাম, ন্যাস্টিক। তো এবার এই প্রশ্নে দিয়েছে যে এই ট্রপিক চলন, ঠিক আছে, এই ট্রপিক চলনে সাহায্য করে কোন হরমোন? এই 4টে অপশানের মধ্যে কোন হরমোনটা ট্রপিক চলনে সাহায্য করে? তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, অক্সিন হরমোন, ঠিক আছে। অক্সিন হরমোন উদ্ভিদের ট্রপিক চলনে সাহায্য করছে, ঠিক আছে। তাহলে দেখো
আমরা আগের প্রশ্নে যখন ন্যাস্টিক চলনটা পড়লাম কি পড়লাম, যে এটা উদ্দীপকের তীব্রতা অনুসারে ঘটে। তবে ট্রপিক চলনও দেখো উদ্দীপকের গতিপথ অনুসারে কিন্তু ঘটে। ঠিক আছে, এই চলন আবার 3 প্রকারে হয়ে থাকে, ফটোট্রপিক চলন বা আলোকবৃত্তি চলন, জিওট্রপিক চলন বা অভিকর্ষ বৃত্তি চলন, এবং হাইড্রোট্রপিক চলন বা জলবৃত্তি চলন। ঠিক আছে, তো এই 3 প্রকারের চলন কিন্তু আরও দেখতে পাওয়া যাচ্ছে ট্রপিক চলনে। তাহলে ট্রপিক চলনে সাহায্য করছে কোন হরমোন? ট্রপিক চলনে সাহায্য করছে অক্সিন হরমোন। ঠিক আছে, বোঝা গেল প্রত্যেকের। চলো নেক্সট প্রশ্ন কি রয়েছে দেখে নিই। পরের প্রশ্ন বলছে, খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, গমনে সক্ষম উদ্ভিদ। গমনে সক্ষম জবা, পাতাঝাঁঝি, সূর্য শিশির এবং অপশান ডিতে আছে ক্ল্যামাইডোমোনাস, এমন একটা উদ্ভিদ যে গমন করতে পারে। ঠিক আছে, তাহলে সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি, ক্ল্যামাইডোমোনাস। বোঝা গেল, ক্ল্যামাইডোমোনাস হচ্ছে গমনে সক্ষম উদ্ভিদ। তাহলে গমনে সক্ষম উদ্ভিদ আর কি কি রয়েছে দেখে নাও, ক্ল্যামাইডোমোনাস, ভলভক্স এবং ডায়াটম। ঠিক আছে, এবার আমরা জেনে নেব এই প্রসঙ্গে একটা ইম্পর্টেন্ট ইনফরমেশান, যেটা হচ্ছে গমনে অক্ষম প্রাণী। তাহলে এই ইম্পর্টেন্ট ইনফরমেশানটা কিন্তু জানতেই হবে। শুধু আমি গমনে সক্ষম উদ্ভিদটা জেনে গেলাম আর গমনে অক্ষম প্রাণীটা জানলাম না, এটা কিন্তু হবে না, আমাকে দুটোই জানতে হবে। ঠিক আছে, গমনে অক্ষম প্রাণী হচ্ছে স্পঞ্জ, সাগর কুসুম, প্রবাল, অ্যাসিডিয়া। ঠিক আছে, এই অপশানগুলো মনে রাখলে কিন্তু আমরা পরীক্ষাতে কমন পেয়ে যাব। তাহলে গমনে সক্ষম উদ্ভিদ পেলাম ক্ল্যামাইডোমোনাস, ভলভক্স, ডায়াটম, এবং গমনে অক্ষম প্রাণী সে আবার গমনে অক্ষম। ঠিক আছে, স্পঞ্জ, সাগর কুসুম, প্রবাল এবং অ্যাসিডিয়া। ঠিক আছে, তাহলে আমাকে কিন্তু এইখানে এই যে দুখানা অপশান, গমনে সক্ষম উদ্ভিদ এবং গমনে অক্ষম প্রাণী, এই দুখানা জায়গা কিন্তু আমাকে ভালোভাবে মনে রাখতে হবে, কারণ পরীক্ষাতে যে কোনো একটা জায়গা থেকে কিন্তু প্রশ্ন আসতেই পারে। ঠিক আছে, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু এই চ্যাপ্টার থেকে। চলো পরের প্রশ্ন কি রয়েছে দেখে নিই। আরও একটা খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন বলছে, মাছের গমনে সাহায্যকারী। ঠিক আছে, মাছের গমনে সাহায্যকারী পেশিটি কি? ঐচ্ছিক পেশি, হৃৎপেশি, অনৈচ্ছিক পেশি এবং অপশান ডিতে আছে মায়োটম পেশি। তো এই প্রশ্নের সঠিক উত্তর কি হবে? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি, মায়োটম পেশি। ঠিক আছে, তাহলে মায়োটম পেশি হচ্ছে মাছের গমনে সাহায্যকারী পেশি। ঠিক আছে, এবার আমরা দেখে নেব মাছের গমনে সাহায্য করে আরও যেসব অঙ্গগুলো রয়েছে সেগুলো কি কি। দেখো পাখনা, যে পাখনাটা থাকে মাছের শরীরে, ঠিক আছে, এটা হচ্ছে এদের শরীরের প্রধান গমন অঙ্গ। ঠিক আছে, পাখনা হচ্ছে মাছের প্রধান গমন অঙ্গ। দুটি জোড় পাখনা থাকে। ঠিক আছে, কি কি? বক্ষ পাখনা এবং শ্রোণী পাখনা, এগুলো হচ্ছে জোড়ায় জোড়ায় থাকে। এবং তিনটি থাকে বিজোড় পাখনা, যেটা কি কি? পৃষ্ঠ পাখনা, পায়ু পাখনা এবং পুচ্ছ পাখনা। ঠিক আছে, তো এরা কি কাজে সাহায্য করে? এরা সাঁতার কাটতে সাহায্য করছে এবং দিক পরিবর্তনে সাহায্য করছে। ঠিক আছে, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু এই জায়গাটা, এইখানটা তুমি যদি মনে রাখতে পারো একটা প্রশ্ন কিন্তু পরীক্ষায় আসার চান্স খুবই বেশি। আমি ভেরি ভেরি ইম্পর্টেন্ট দিয়ে রাখছি এই জায়গাটা। এই মাছের গমন জায়গাটা থেকে কিন্তু পরীক্ষাতে একটা প্রশ্ন আসার চান্স খুবই বেশি। ঠিক আছে, এবার দেখে নাও এছাড়া কি বলছে, পটকা, যে পটকাটা থাকে আমরা মাছের শরীরে দেখতে পাই পটকা, সেটা কি কাজ করে? সেটা জলের বিভিন্ন উচ্চতায় ওঠানামা করতে সাহায্য করে। ঠিক আছে, বিভিন্ন উচ্চতাতে, নিচে, উপরে, মাঝেতে, যে কোনো উচ্চতায় ওঠানামা করতে কিন্তু এই পটকা সাহায্য করে। এবং মায়োটম পেশি এটা কিন্তু সাঁতার কাটতে সাহায্য করে এবং গমনে সাহায্য করে। ঠিক আছে, তাহলে দেখো পরীক্ষায় কীরকম প্রশ্ন আসে দেখে নাও। একটা প্রশ্ন যে মাছের গমনে কোন পেশি সাহায্য করে। 2 নম্বর প্রশ্ন হচ্ছে এই যে পাখনাগুলো দিয়ে কোনটা জোড় পাখনা বা কোনটা বিজোড় পাখনা জানতে চাওয়া হয়। ঠিক আছে, যে নিচের কোনটি মাছের শরীরে জোড় পাখনা, দিয়ে 4টে পাখনার নাম দিয়ে দিল। ঠিক আছে, এরকম প্রশ্ন আসে। এবার আবার প্রশ্ন আসে যে পাখনাগুলো এই যে মাছকে সাঁতার কাটতে এবং বা দিক পরিবর্তনে সাহায্য করতে সাহায্য করে কোন অঙ্গটা? জলের বিভিন্ন উচ্চতায় ওঠানামা করতে সাহায্য করে কোন অঙ্গ? ঠিক আছে, তো এরকম বিভিন্ন প্রশ্ন কিন্তু আসতেই থাকে। তো এই জায়গাটা, এই নোটটা কিন্তু ভালো করে তোমরা খাতায় লিখে রেখে দিও। এই জায়গাটাতে কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসার চান্স খুবই রয়েছে। ঠিক আছে, বোঝা গেল প্রত্যেকের। তাহলে চলো পরের প্রশ্ন কি রয়েছে দেখে নিই। পরের প্রশ্ন দেখো, বলছে ফ্লাজেলা কোন জীবের গমনাঙ্গ? ঠিক আছে, দেখো চলন গমন চ্যাপ্টার পড়বো আর এই প্রশ্ন করবো না, এটা তো হতে পারে না। তাহলে ফ্লাজেলা, ঠিক আছে, এটা কোন জীবের গমনাঙ্গ জানতে চাওয়া হয়েছে।
দিয়ে দেখো 4টে অপশান দেওয়া রয়েছে, অ্যামিবা, ইউগ্লিনা, প্যারামেসিয়াম এবং অপশান ডিতে আছে শামুক। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, ইউগ্লিনা। কি বললাম? অপশান বি, ইউগ্লিনা। ইউগ্লিনা হচ্ছে ইউগ্লিনার গমনাঙ্গ হচ্ছে ফ্লাজেলা। বোঝা গেল? এবার দেখো আমরা আগের ক্লাসে আর একটা আমি জীবাণুর, ঠিক আছে, গমনাঙ্গ পড়েছিলাম ফ্লাজেলা। কেউ কি বলতে পারবে? যারা আমার আগের ক্লাস করেছো তারা কিন্তু প্রত্যেকেই উত্তর করতে পারা উচিত, প্রত্যেকেরই। তাহলে আমাকে কমেন্ট করে জানাবে ফ্লাজেলা আর কোন অণুজীবের গমনাঙ্গ। কি বললাম? ফ্লাজেলা আর কোন অণুজীবের গমনাঙ্গ তোমরা কমেন্ট করে জানাবে। ঠিক আছে, এবার আমরা দেখে নেব এই প্রসঙ্গে কিছু প্রাণীর গমনাঙ্গ কী কী রয়েছে। ঠিক আছে, দেখো এই একটা প্রশ্ন আমি কিন্তু করিয়ে তোমাদের চলে যেতে পারতাম যে ফ্লাজেলা, ইউগ্লিনার গমনাঙ্গ, কিন্তু না, এখান থেকে আরও যা যা ইনফরমেশান দেওয়া দরকার সবটা কিন্তু আমি রেখেছি। আর এই একই টাইপের প্রশ্ন বারংবার সিউডোপোডিয়া কোন জীবের গমনাঙ্গ, দেহকর্ষিকা কোন জীবের গমনাঙ্গ, এরকম করে প্রশ্ন করিয়ে সময় নষ্ট করতে চাই না। আমি একটা প্রশ্ন রেখেছি, সেখানে আমি সমস্ত ডিটেলস রেখে দিয়েছি। ঠিক আছে, এবার কিছু কিছু ইম্পর্টেন্ট জিনিস থাকলে সেই প্রশ্নটা রিপিট আমি করি, ঘুরিয়ে জাস্ট। ঠিক আছে, একই প্রশ্ন রিপিট করি না, সেই প্রশ্নটাই ঘুরিয়ে অন্যরকমভাবে তোমাদের জন্য নিয়ে আসি। ঠিক আছে, তো দেখে নাও। অ্যামিবার গমনাঙ্গ হচ্ছে সিউডোপোডিয়া বা ক্ষণপদ। ঠিক আছে, প্যারামেসিয়ামের গমনাঙ্গ হচ্ছে সিলিয়া। হাইড্রার গমনাঙ্গ হচ্ছে দেহকর্ষিকা। কেঁচো খুবই ইম্পর্টেন্ট, সিটি বা সিটাও বলতে পারো। ঠিক আছে, সিটা। শামুকের গমনাঙ্গ হচ্ছে মাংসলপদ। তারা মাছ হচ্ছে নালীপদ। মানুষের গমনাঙ্গ হচ্ছে পা। ঠিক আছে, আর ইউগ্লিনা যার গমনাঙ্গ হচ্ছে ফ্লাজেলা। ঠিক আছে, তাহলে এই জায়গাটা কিন্তু আমাদের প্রত্যেককে কিন্তু ভালোভাবে মনে রাখতে হবে। আর একটা প্রশ্ন, একটা টাইপের প্রশ্ন এখান থেকে আসে, এই যে গমন পদ্ধতিগুলো কি কি। ঠিক আছে, সেই প্রশ্ন আমি রেখেছি, একটু পরে তোমরা জানতে পেরে যাবে। ঠিক আছে, তাহলে পরের প্রশ্ন কি রয়েছে দেখে নিই। বলছে মানব শরীরে মোট হাড়ের সংখ্যা কয়টি? মোট হাড় বা অস্থি। ঠিক আছে, মানব শরীরে মোট হাড় বা অস্থির সংখ্যা কয়টি? 212টি, 206টি, 202টি এবং অপশান ডিতে আছে 200টি। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, 206টি। ঠিক আছে, তাহলে মানব শরীরে মোট হাড়ের সংখ্যা হচ্ছে 206টি। এবার একটা খুবই ইম্পর্টেন্ট জায়গা রয়েছে, যদি উল্লেখ করে দেয় যে শিশুর দেহে কটি হাড় রয়েছে বা অস্থি রয়েছে, শিশু যদি মেনশন করে দেয় শিশু, তখন কিন্তু আর 206টি হবে না, তখন কিন্তু 300+ হবে। দেখো এই সংখ্যাটা বিভিন্ন বইয়ে কিন্তু বিভিন্ন রকম দেয়া থাকে, তো অপশানে কিন্তু তোমরা 300+ই পাবে। ঠিক আছে, তো 300+ যে কোনো অপশান পাবে সেটাই কিন্তু তোমরা চুজ করবে। ঠিক আছে, তাহলে দেখো যদি আমাদের মানব শরীরের বলে দেয় নর্মালি, তাহলে কিন্তু 206টি হাড় রয়েছে। যদি মেনশন করে দেয় শিশু, তখন কিন্তু সেটা 300+ অ্যান্সার হবে। বোঝা গেল প্রত্যেকের? তাহলে চলো নেক্সট প্রশ্ন কি রয়েছে দেখে নিই। বলছে মানব দেহের কঠিনতম অস্থি কোনটা, মানে কঠিনতম হাড় কোনটা মানব দেহের? স্টারনাম, ফিমার, টিবিয়া এবং অপশান ডিতে আছে ফিবিউলা। তো মনে রাখবে মানব দেহের কঠিনতম অস্থি হলো অপশান বি, ফিমার। কি বললাম? ফিমার হচ্ছে মানব দেহের কঠিনতম অস্থি। এবার এই প্রসঙ্গে আমরা কিছু ইম্পর্টেন্ট ইনফরমেশন মনে রাখবো। কি কি? যে ফিমার হচ্ছে দেহের দীর্ঘতম এবং সর্বাপেক্ষা শক্তিশালী। দেখো এখানে কঠিনতম পেলাম, এবং এটা শুধু কঠিনতমই নয়, এটা আবার দীর্ঘতম। কি বললাম? এটা আবার দীর্ঘতম। মনে থাকবে, যা উরু বা থাইতে অবস্থিত। ঠিক আছে, মানে আমাদের উরুতে অবস্থিত হচ্ছে এই ফিমারটা, তো সেই জন্য এটা উরু অস্থি নামেও পরিচিত। ঠিক আছে, অনেক সময় এটাকে উরু অস্থিও বলা হয়। ঠিক আছে, তো আমরা দীর্ঘতম পড়লাম, সর্বাপেক্ষা শক্তিশালী পড়লাম। তাহলে সবথেকে ক্ষুদ্রতম অস্থি কোনটা? সবথেকে ক্ষুদ্রতম অস্থি হলো স্টেপিস। ঠিক আছে, যেটা মধ্যকর্ণে অবস্থিত। দেখো মধ্যকর্ণে যে 3টে অস্থি থাকে, স্টেপিস, মেলিয়াস, ইনকাস, এই 3টের মধ্যে সবথেকে ক্ষুদ্রতম হচ্ছে স্টেপিস। ঠিক আছে,
তাহলে মানবদের সবথেকে ক্ষুদ্রতম অস্থি হচ্ছে স্টেপিস, যা মধ্যকর্ণে অবস্থিত, এবং সবথেকে দীর্ঘতম এবং সর্বাপেক্ষা শক্তিশালী অস্থি হচ্ছে ফিমার। ঠিক আছে, বোঝা গেল প্রত্যেকের? তাহলে চলো পরের প্রশ্ন কি রয়েছে দেখে নিই। পরের প্রশ্ন দেখো, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। দেখো একটু আগেই তোমাদের এই টাইপের প্রশ্নটা আমি বলছিলাম যে লুপিং, ঠিক আছে, লুপিং কোন প্রাণীর গমন পদ্ধতিকে নির্দেশ করে? তারা মাছ, শামুক, হাইড্রা এবং অপশান ডিতে আছে অ্যামিবা। তাহলে দেখো এই লুপিং পদ্ধতিতে কোন প্রাণী তার গমন কার্য সম্পন্ন করে সেটা কিন্তু জানতে চাওয়া হয়েছে। তো সঠিক উত্তর কী হবে? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ, তারা মাছ। ঠিক আছে, এই তারা মাছের দেহেই কিন্তু লুপিং দেখা যায়। এবং কিন্তু এই প্রসঙ্গে মনে রাখবে হাইড্রার দেহেও কিন্তু লুপিং দেখা যায়। ঠিক আছে, শুধুমাত্র কিন্তু তারা মাছের নয়, হাইড্রার দেহেও কিন্তু লুপিং দেখা যায়। ঠিক আছে, এবার আমরা দেখে নেব এই প্রসঙ্গে আরও কিছু ইম্পর্টেন্ট ইনফরমেশন। যে শামুকের দেহে দেখতে পাওয়া যাচ্ছে যে গমন পদ্ধতি সেটা হচ্ছে স্লাইডিং, তারা মাছের দেহে লুপিং, হাইড্রার দেহে লুপিং ও সোমারসল্টিং। ঠিক আছে, প্যারামেসিয়ামের দেহে সিলিয়ারি চলন, ইউগ্লিনার দেহে ফ্লাজেলারি চলন, কেঁচোর দেহে ক্রিপিং, অ্যামিবার দেহে হচ্ছে অ্যামিবয়েড গমন এবং মানুষের দেহে হচ্ছে দ্বিপদ গমন। ঠিক আছে, এটা মনে রাখবে মানুষেরটা, যে দ্বিপদ গমন। ঠিক আছে, কেঁচোরটা খুব ইম্পর্টেন্ট, প্যারামেসিয়াম, ইউগ্লিনা, এই সব কটা ইম্পর্টেন্ট, আমি ইম্পর্টেন্টগুলো রেখেছি। ঠিক আছে, তো এই জায়গাটা কিন্তু তোমাদের পরীক্ষার জন্য কিন্তু খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, চলো পরের প্রশ্ন কি রয়েছে দেখে নিই। বলছে পায়রার ডানায় বড় পালকের মানে রেমিজেস পালকের সংখ্যা কয়টি? ঠিক আছে, পায়রার ডানাতে 23টি, 11টি, 15টি এবং অপশান ডিতে রয়েছে 10টি। তাহলে পায়রার ডানাতে যে বড় পালক বা রেমিজেস পালক তার সংখ্যা হচ্ছে 23টি। ঠিক আছে, কটা বললাম? 23টি। এবং মনে রাখবে পায়রার পুচ্ছ পালকগুলিকে বলা হচ্ছে রেক্ট্রিসেস, যার সংখ্যা হচ্ছে 12টি। ঠিক আছে, তাহলে রেমিজেস পালকের সংখ্যা হচ্ছে 23টি এবং রেক্ট্রিসেস পালকের সংখ্যা হচ্ছে 12টি। বোঝা গেল প্রত্যেকের? চলো পরের প্রশ্ন কি রয়েছে দেখে নিই। পরের প্রশ্নে বলছে গমনের সময়, ঠিক আছে, গমনের সময় মস্তিষ্কের কোন অংশ দেহের ভারসাম্য রক্ষা করে বা নিয়ন্ত্রণ করে? ঠিক আছে, আমরা যখন গমন করছি সেই সময় যে দেহের ভারসাম্যটা মস্তিষ্কের কোন অংশ নিয়ন্ত্রণ করে এটা কিন্তু জানতে চাওয়া হয়েছে। অপশানে কি রয়েছে? থ্যালামাস, হাইপোথ্যালামাস, গুরু মস্তিষ্ক এবং লঘু মস্তিষ্ক। তো এই চারটে অপশানের মধ্যে সঠিক উত্তর কী হবে? অপশান ডি, লঘু মস্তিষ্ক বা সেরিবেলাম। ঠিক আছে, তাহলে দেখো লঘু মস্তিষ্ক বা সেরিবেলাম হচ্ছে এই গমনের সময় দেহের ভারসাম্য রক্ষা করছে। এবার অনেক সময় এই অপশানে লঘু মস্তিষ্ক না দিয়ে যে সেরিবেলাম দিয়ে দিত, তোমরা কিন্তু অনেকেই করে আসতে পারতে না। কারণ আমরা লঘু মস্তিষ্কের ইংলিশ টার্মটার সাথে কিন্তু প্রত্যেকেই পরিচিত নয়, প্রত্যেকেই বলবো না, অনেকেই পরিচিত নয়, কেউ কেউ জানোই। তো দেখো কিছু কিছু জীবনবিজ্ঞানে কিছু কিছু ওয়ার্ড কিন্তু আমাকে ইংলিশও মনে রাখতে হবে। এই যে সিউডোপোডিয়া বা ক্ষণপদ, অনেক সময় সিউডোপোডিয়া এলো, ক্ষণপদটা এলো না পরীক্ষাতে অপশানেতে। তুমি ক্ষণপদ জানো, সিউডোপোডিয়া জানো না, তখন তুমি করে আসতে পারবে না। গুরু মস্তিষ্কের বদলে এলো সেরিব্রাম, তুমি গুরু মস্তিষ্ক জানো, গুরু মস্তিষ্ক থেকে খুব ভালোভাবে পড়ে গেছো, কিন্তু তোমার অপশানে রয়েছে সেরিব্রাম, তুমি সেরিব্রাম কি জানো না, তুমি করে আসতে পারলে না, জানা প্রশ্ন ছেড়ে এলে। ঠিক আছে, তো দেখো সেরিবেলাম বা লঘু মস্তিষ্ক এটাই কিন্তু দেহের ভারসাম্য রক্ষা করে। ঠিক আছে, তো বাকি যে অপশানে যেগুলো রয়েছে থ্যালামাস, হাইপোথ্যালামাস, গুরু মস্তিষ্ক, যখন আমরা স্নায়ুতন্ত্র চ্যাপ্টারটা পড়বো তখন তার এদের এই যে অঙ্গগুলো, এদের কাজগুলো আমরা ভালোভাবে জেনে নেব। ঠিক আছে, আপাতত এটুকু জেনে রাখো যে লঘু মস্তিষ্ক গমনের সময় দেহের ভারসাম্যটা রক্ষা করছে। ঠিক আছে, চলো পরের প্রশ্ন কি রয়েছে দেখে নিই। বলছে পেশির অবসাদ, ঠিক আছে, পেশির অবসাদ কোনটি জমা হওয়ার ফলে দেখা যায়? ঠিক আছে, নিচের কোনটি জমা হওয়ার ফলে পেশির অবসাদ দেখা যায়? অপশানে কি রয়েছে? CO2, গ্লাইকোডেজ, ল্যাকটিক অ্যাসিড এবং অপশান ডিতে আছে ফসফেট। তাহলে চারটে অপশানের মধ্যে পেশির অবসাদ কোনটির কারণে ঘটে? সেটা হচ্ছে অপশান সি, ল্যাকটিক অ্যাসিড। ঠিক আছে, এই ল্যাকটিক অ্যাসিড জমা হওয়ার জন্যই কিন্তু পেশিতে অবসাদ দেখা যায়। দেখো হৃৎপেশি মনে রাখবে, এই প্রসঙ্গে মনে রাখবে যে হৃৎপেশি কখনোই কিন্তু অবসাদগ্রস্ত হতে পারে না। ঠিক আছে, কেন হতে পারে না? কারণ হৃৎপেশিতে প্রচুর পরিমাণে মাইটোকন্ড্রিয়া উপস্থিত থাকে। ঠিক আছে, প্রচুর পরিমাণে মাইটোকন্ড্রিয়া উপস্থিত থাকে এবং হৃৎপেশি
নির্দিষ্ট তার ছান্দিক গতিতে সবসময় স্পন্দিত হওয়ার জন্য ওখানে ল্যাকটিক অ্যাসিডটা সঞ্চিত হতে পারছে না। ঠিক আছে, তো মনে রাখতে পারো যে পরীক্ষায় এরকম প্রশ্ন আসতে পারে, 4টে পেশির অপশান দিয়ে চলে এলো যে এই 4টে পেশির মধ্যে কোন পেশি কখনোই অবসাদগ্রস্ত হতে পারে না। ঠিক আছে, এরকম প্রশ্ন আসতেই পারে যে 4টে অপশান দিয়ে দিল 4টে পেশির নাম দিয়ে, যে নিচের কোন পেশিটি কখনোই অবসাদগ্রস্ত হতে পারে না, তখন তুমি কি অ্যান্সার করবে? হৃদপেশি। ঠিক আছে, যে হৃদপেশি কখনোই অবসাদগ্রস্ত হতে পারে না। কেন? তার কারণটা দিয়েও প্রশ্ন আসতে পারে, যেখানে প্রচুর মাইটোকন্ড্রিয়া উপস্থিত থাকে। কি বললাম? মাইটোকন্ড্রিয়া প্রচুর পরিমাণে উপস্থিত থাকে হৃদপেশিতে। এবং তাছাড়া বলছে কি, যে হৃদপেশি এই যে নির্দিষ্ট ছান্দিক গতিতে সবসময় যে স্পন্দিত হচ্ছে, তার ফলে এই ল্যাকটিক অ্যাসিডকে সঞ্চিত হতে দিচ্ছে না, সেই জন্যই কিন্তু হৃদপেশি অবসাদগ্রস্ত হচ্ছে না। ঠিক আছে, বোঝা গেল? তাহলে পেশির অবসাদ দেখা যাচ্ছে কিসের কারণে? ল্যাকটিক অ্যাসিড সঞ্চিত হওয়ার ফলে। মনে থাকবে প্রত্যেকের? তাহলে চলো নেক্সট প্রশ্ন কি রয়েছে দেখে নিই। প্রশ্ন বলছে হাতের বাইসেপস পেশি। হাতের বাইসেপস পেশি কি? এক্সটেনসর পেশি, ফ্লেক্সর পেশি, অ্যাডাক্টর পেশি বা অ্যাবডাক্টর পেশি? তো মনে রাখবে হাতের যে বাইসেপস পেশি, এই বাইসেপস পেশি হচ্ছে এক প্রকারের ফ্লেক্সর পেশি। ঠিক আছে, এটা হচ্ছে এক প্রকারের ফ্লেক্সর পেশি। দেখো, যে প্রক্রিয়ায় দুটি অস্থি ভাঁজ হয়ে কাছাকাছি আসে তাকেই বলা হচ্ছে ফ্লেক্সন। এবার যে পেশি এই প্রক্রিয়ায় সাহায্য করে তাকেই বলা হচ্ছে ফ্লেক্সর পেশি। যেমন বাইসেপস পেশি, এটা কি করছে? কোনো সন্ধিটাকে ভাঁজ হতে সাহায্য করছে। ঠিক আছে, দেখো দুটি অস্থি ভাঁজ হয়ে একে অপরের কাছাকাছি আসছে। ঠিক আছে, এই প্রক্রিয়াটাকে বলা হচ্ছে ফ্লেকশন। আর যে পেশি সাহায্য করছে সেটাকে বলা হচ্ছে ফ্লেক্সর পেশি, যেমন হচ্ছে হাতের বাইসেপস পেশি। ঠিক আছে, বোঝা গেল প্রত্যেকের? চলো নেক্সট প্রশ্ন কি রয়েছে দেখে নিই। বলছে নিচের কোনটি কেমোন্যাস্টিক চলনের উদাহরণ? কি বলছে? কেমোন্যাস্টিক চলনের উদাহরণ নিচের কোনটি? ঠিক আছে, কি বলছে? পদ্ম ফুল উজ্জ্বল আলোকে ফোটে এবং কম আলোতে মুদে যায়। ঠিক আছে, নেক্সট অপশান বলছে টিউলিপ ফুল আলো ও তাপের প্রভাবে ফোটে। স্পর্শের প্রভাবে লজ্জাবতী পাতার পত্রগুলি মুদে যায়। এবং সূর্য শিশির পতঙ্গের সংস্পর্শে এলে কি বলছে? রোমগুলো বাঁকিয়ে পতঙ্গ ধরে। ঠিক আছে, তাহলে এই 4টে অপশানের মধ্যে কোনটা কেমোন্যাস্টিক চলনের উদাহরণ হবে? দেখো, কেমোন্যাস্টিক চলনটা কি আমরা জেনে নিই আগে, যে রাসায়নিক পদার্থের প্রভাবে এই চলন ঘটে। ঠিক আছে, তাহলে দেখো এই পদ্ম ফুল উজ্জ্বল আলোকে ফোটে এবং কম আলোকে মুদে যায়, এটা হচ্ছে কি? এটা হচ্ছে থার্মোন্যাস্টি চলন। ঠিক আছে, সরি থার্মোন্যাস্টি নয়, এটা হচ্ছে ফটোন্যাস্টি চলন। টিউলিপ ফুল যেটা হচ্ছে সেটা হচ্ছে কি? থার্মোন্যাস্টি চলন। এবং স্পর্শের প্রভাবে যে লজ্জাবতী পাতাগুলি মুদে যাচ্ছে সেটা হচ্ছে সিসমোন্যাস্টি চলন। এবং দেখো সূর্য শিশির যে পতঙ্গের সংস্পর্শে আসছে, ঠিক আছে, তখনই কী করছে? রোমগুলো বাঁকিয়ে পতঙ্গটাকে ক্যাপচার করে নিচ্ছে। এবার তাহলে কি হচ্ছে? নিয়ে পতঙ্গগুলোকে সে সংগ্রহ করে নিচ্ছে, করে নিয়ে গিয়ে তার থেকে নাইট্রোজেন ঘটিত যে একটা পদার্থ সেটাকে সে শোষণ করছে। ঠিক আছে, তাহলে অপশান ডি হবে এই প্রশ্নের সঠিক উত্তর। ঠিক আছে, তাহলে কেমোন্যাস্টিক চলনের উদাহরণ হলো অপশান ডি। বোঝা গেল প্রত্যেকের? আর ন্যাস্টিক চলন কী ব্যাপারটা আমি তোমাদের আগেই বলেছি, একবার দেখে নিও। চলো নেক্সট প্রশ্ন কি রয়েছে দেখে নিই। বলছে মানব দেহের সার্ভাইকাল কোষেরুকার সংখ্যা কয়টি? কি বললাম? মানব দেহের সার্ভাইকাল কোষেরুকা। দেখো সার্ভাইকাল কোষেরুকা এগুলো হচ্ছে মেরুদণ্ডের অস্থিসমূহ। ঠিক আছে, এই সার্ভাইকাল কোষেরুকা এটা হচ্ছে মেরুদণ্ডের অস্থিসমূহ। ঠিক আছে, তো এটা কটা থাকে? 7টি, 12টি, 5টি এবং অপশান ডিতে আছে 1টি। ঠিক আছে, তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ। ঠিক আছে, 7টি। সার্ভাইকাল কোষেরুকার সংখ্যা হচ্ছে 7টি। দেখো তোমাদের আমি ডিটেলসে দিয়ে রেখেছি, সংখ্যা হচ্ছে 7টি। এবং এই প্রসঙ্গে মনে রাখবে এর প্রথমটির নাম কি? প্রথমটির নাম হচ্ছে অ্যাটলাস এবং দ্বিতীয়টির নাম হচ্ছে অ্যাক্সিস। ঠিক আছে, বাকিগুলোর নামগুলো অতটা ইম্পর্টেন্ট নয়। এই C1 এবং C2 এর নামটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তাহলে আমি এই সংকেতটা কীভাবে মনে রাখবো দেখে নাও। C7, T12, L5, ঠিক আছে,
S1 এবং C1, যেখানে C হচ্ছে সার্ভাইকাল, টি হচ্ছে থোরাসিক, দেখো থোরাসিক কোষরকার সংখ্যা 12টি, এল হচ্ছে ল্যাম্বার, ল্যাম্বার কোষরকার সংখ্যা হচ্ছে 5টি, স্যাক্রালের হচ্ছে 1টি এবং কক্সিজিয়াল হচ্ছে 1টি। ঠিক আছে, অনেক সময় সংকেতটা দিয়েও কিন্তু পরীক্ষায় প্রশ্ন চলে আসে। ঠিক আছে, তো আমরা এই সংকেতটার মানেটাই হচ্ছে সার্ভাইকাল কোষরকা রয়েছে 7টি, থোরাসিক কোষরকা রয়েছে 12টি, ল্যাম্বার রয়েছে 5টি, স্যাক্রাম রয়েছে 1টি এবং কক্সিজিয়াল রয়েছে 1টি। ঠিক আছে, তার টোটাল মানবদেহের সার্ভাইকাল কোষরকা কটি পেলাম? 7টি। ঠিক আছে, বোঝা গেল প্রত্যেকের? চলো পরের প্রশ্ন কি রয়েছে দেখে নিই। পরের প্রশ্নে কি বলছে দেখো, খুবই ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন। টেন্ডন ও লিগামেন্ট আসলে কি? যোগ কলা, পেশি কলা, আবরণী কলা এবং অপশান ডিতে আছে কঙ্কাল কলা। তো দেখো, টেন্ডন হচ্ছে অস্থির সঙ্গে পেশিকে যুক্ত রাখে এবং লিগামেন্ট হচ্ছে অস্থির সঙ্গে অস্থিকে যুক্ত রাখে। তাহলে দেখো কি বললাম, অস্থি প্লাস হচ্ছে পেশি, এটাকেই বলা হচ্ছে টেন্ডন। এবং অস্থির সঙ্গে যখন অস্থিকে যুক্ত রাখছে সেটা হচ্ছে লিগামেন্ট। ঠিক আছে, এটা হচ্ছে লিগামেন্ট। তাহলে দেখো দুটোই কিন্তু যোগ করছে, তাই তো? তাহলে এগুলো হচ্ছে এক প্রকারের যোগ কলা। ঠিক আছে, এগুলো হচ্ছে এক প্রকারের যোগ কলা। ঠিক আছে, তো মনে রাখবে অস্থির সঙ্গে অস্থিকে হচ্ছে লিগামেন্ট এবং অস্থির সঙ্গে পেশিকে যোগ করছে টেন্ডন। ঠিক আছে, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, পরীক্ষার জন্য কিন্তু খুবই ইম্পর্টেন্ট। চলো পরের প্রশ্ন কি রয়েছে দেখে নিই। বলছে বেশিরভাগ মাছই, ঠিক আছে, জলে ডুবে যায় না, কি উপস্থিতির কারণে? বেশিরভাগ মাছই জলে ডুবে যায় না, কোনটা তার শরীরে উপস্থিত থাকার জন্য? অপশান এতে আছে এয়ার সাইনাস, অপশান বিতে আছে শরীরে উপস্থিত প্লবতাপ্রবণ নির্দেশক, অপশান সিতে আছে পটকা এবং অপশান ডিতে আছে সুইমারেটস। তো এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে? একটু আগে আমরা পড়লাম অপশান সি পটকা। ঠিক আছে, কেন না এই পটকাই হচ্ছে জলের বিভিন্ন উচ্চতায় কিন্তু ওঠানামা করতে সাহায্য করছে। ঠিক আছে, কি বললাম? পটকা জলের বিভিন্ন উচ্চতায় ওঠানামা করতে সাহায্য করছে। ঠিক আছে, তাহলে এর জন্যই কিন্তু, এই কারণের জন্যই কিন্তু এই মাছ জলে ডুববে না, কারণ বিভিন্ন উচ্চতায় ওঠানামা করতে পারছে, তাহলে ডুবার কোনো জায়গায় থাকছে না। ঠিক আছে, এবং এই প্রসঙ্গে যেগুলো তোমাদের ইনফরমেশনগুলো দিয়ে রেখেছিলাম একবার দেখে নিও। ঠিক আছে, চলো পরের প্রশ্ন কি রয়েছে দেখে নিই। বলছে নিচের কোন অস্থিকে বিউটি বোন বলা হয়? ক্ল্যাভিকেল, স্টেপিস, ফিবুলা, অপশান ডিকে বলা, ডিতে রয়েছে ফিমার। তাহলে বিউটি বোন কোন বোনকে বলা হচ্ছে? অপশান এ ক্ল্যাভিকেল। ঠিক আছে, অপশান এ ক্ল্যাভিকেল। এই যে দেখো বোনটা দেখতে পাচ্ছ, এই যে বোনটা, এই বোনটাই হচ্ছে ক্ল্যাভিকেল। ঠিক আছে, এটা হচ্ছে ক্ল্যাভিকেল, এটাকে বলা হচ্ছে বিউটি বোন। বোঝা গেল প্রত্যেকের কোনটাকে বিউটি বোন বলা হচ্ছে? তাহলে চলো নেক্সট প্রশ্ন কি রয়েছে দেখে নিই। পরের প্রশ্নে কি বলছে দেখো, মানব শরীরের কঠিনতম অস্থিটি কোথায় অবস্থিত? দেখো একটু আগে আমরা জানলাম যে মানব শরীরের কঠিনতম অস্থি হলো কি? ফিমার, তাই তো? তাহলে এই ফিমারটা কোথায় অবস্থিত সেটাই প্রশ্নে জানতে চাওয়া হয়েছে। সেটা উরুতে অবস্থিত, না চোয়ালে অবস্থিত, না বাহুতে, না গলাতে? তো এই প্রশ্নের সঠিক উত্তর কী হয়ে যাবে? এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান এ উরুতে। ঠিক আছে, তাহলে মানবদের কঠিনতম অস্থি মানে এই ফিমারটা উরুতে অবস্থিত, তো সেই জন্যই এটা দেখো উরু অস্থি নামে পরিচিত, তাই তো? সেই জন্য এটা উরু অস্থি নামে পরিচিত। তাহলে মানবদের সবথেকে ক্ষুদ্রতম অস্থি কী হবে? সবথেকে ক্ষুদ্রতম অস্থি হবে স্টেপিস। ঠিক আছে, যেটা মধ্যকর্ণে অবস্থিত। চলো নেক্সট প্রশ্ন কি রয়েছে দেখে নিই। বলছে উদ্ভিদের আলোকবর্তী চলন, এটা নিয়ন্ত্রণে কোন হরমোন অংশ নেয়? উদ্ভিদের আলোকবর্তী চলন নিয়ন্ত্রণে কোন হরমোন অংশ নেয়? দেখো আমরা প্রথমেই জেনেছিলাম যে উদ্ভিদের যে আবিষ্ট বক্র চলনটা দু প্রকারের হয়ে থাকে, একটা ট্রপিক চলন আর একটা হচ্ছে ন্যাস্টিক চলন। তাই ট্রপিক চলনটা উদ্দীপকের গতিপথ অনুসারে হয়ে থাকে এবং এর একটা প্রকার রয়েছে
ফটোট্রপিক চলন বা আলোক বৃত্তি চলন। ঠিক আছে, মানে আলোর উৎসের গতিপথ অনুসারে এই চলনটা দেখা যায়। মানে তোমাকে কি বলছে, এই আলোকবর্তী চলন মানে ঘুরিয়ে তোমাকে বলেছে, ঠিক আছে, যে ট্রপিক চলনটা যদি তুমি জেনে থাকো যে ট্রপিক চলনে কোন হরমোন সাহায্য করে, তাহলে কিন্তু তুমি এই আলোকবর্তী চলনে কোন হরমোন সাহায্য করে সেটা তুমি জানবে। দেখো, ট্রপিক চলনে সাহায্য করে অক্সিন হরমোন। অক্সিন হরমোন ট্রপিক চলনে সাহায্য করে। তাহলে যে হরমোন ট্রপিক চলনে সাহায্য করবে সেই হরমোনে নিশ্চয়ই আলোকবর্তী চলনেও সাহায্য করবে, কারণ আলোকবর্তী চলন হচ্ছে এক প্রকার ট্রপিক চলন। তাহলে ট্রপিক চলনে সাহায্য করছে অক্সিন হরমোন, তাহলে আলোকবর্তী চলনেও সাহায্য করবে অক্সিন হরমোন। ঠিক আছে, জাস্ট প্রশ্নটা একটু ঘুরিয়ে দেওয়া রয়েছে। আমরা কিন্তু অনেকেই জানি যে উদ্ভিদের ট্রপিক চলনে সাহায্য করে অক্সিন হরমোন, তাহলে এখানে আলোকবর্তী চলন বলেছে। আলোকবর্তী চলন মানে আলোকবর্তী চলন মানে কি, আলোক উৎসের গতিপথের দিকে চলন, তার নিশ্চয়ই এটা ফটোট্রপিক চলন, তার মানে ট্রপিক চলন জানতে চেয়েছে, তাই উত্তর হয়ে যাবে অপশান এ অক্সিন হরমোন। ঠিক আছে, বোঝা গেল প্রত্যেকের? তাহলে চলো পরের প্রশ্ন কি রয়েছে দেখে নিই। পরের প্রশ্নে কি বলছে দেখো, এটা আজকের সেশনের শেষ প্রশ্ন। বলছে পাখির কোন অঙ্গ ডানাতে রূপান্তরিত হয়েছে? ঠিক আছে, অপশানে কি রয়েছে অগ্রপদ, পশ্চাৎপদ, পালক এবং অপশান ডিতে রয়েছে কোনোটিই নয়। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর কি হবে? পাখির কোন অঙ্গ ডানায় রূপান্তরিত হয়েছে? অপশান এ অগ্রপদ। ঠিক আছে, এই অগ্রপদ তার পাখিদের ওড়ার জন্য, ঠিক আছে, অভিযোজিত হয়ে ডানাতে রূপান্তরিত হয়েছে। ঠিক আছে, এই অগ্রপদটা কি হয়েছে? অভিযোজিত হয়ে ডানাতে রূপান্তরিত হয়েছে। ঠিক আছে, আর যে পাখি চলার ফেরাটা করছে মানে গমনটা করছে, সেটা কিন্তু মেনলি এই পশ্চাৎপদের উপর করছে। ঠিক আছে, এই পশ্চাৎপদের উপর কিন্তু ভিত্তি করেই পাখির যে গমনটা হচ্ছে কিন্তু, ঠিক আছে, পশ্চাৎপদের উপর ভিত্তি করে। তো এই ব্যাপারটা আমরা আরও ভালোভাবে জানবো যখন অভিব্যক্তি অভিযোজন চ্যাপ্টারটা পড়বো, ঠিক তখন। ঠিক আছে, তো আপাতত মনে রাখবে যে পাখির অগ্রপদটা কিন্তু অভিযোজিত হয়ে ডানায় রূপান্তরিত হয়েছে। ঠিক আছে, বোঝা গেল প্রত্যেকের? তো এই ছিল চলন গমন চ্যাপ্টার থেকে কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন উত্তর। এই চ্যাপ্টার থেকে আমি আরও একটা সেশন নিয়ে আসবো, আরও কিছু প্রশ্ন বাকি রয়ে গিয়েছে, তো নেক্সট ক্লাসে আমরা সেগুলো কিন্তু সলভ করে নেব। ঠিক আছে, তো এইভাবেই কিন্তু তোমাদের এক্সামের আগে অবধি এই সেশনগুলো চলতে থাকবে। ঠিক আছে, তো ডিয়ার স্টুডেন্টস, এই ছিল আজকের সেশন। আর সবশেষে তোমাদের একটা কথা জানিয়ে রাখতে চাই, তোমাদের এএনএম জিএনএম এন্ট্রান্স এক্সাম 2024কে লক্ষ্য করে আমাদের কিন্তু সেকেন্ড ব্যাচের ক্লাস 6ই ডিসেম্বর থেকে চালু হয়ে গিয়েছে। তাই যারা এখনও অ্যাডমিশন নেবে বলে ভাবছো, তারা এই ভিডিও ডেসক্রিপশানে আমাদের টেলিগ্রাম গ্রুপ বা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা সেখানে জয়েন করলেই এই পুরো কোর্স ডিটেলস তোমরা কিন্তু জানতে পেরে যাবে। আমাদের কোর্স ফি রাখা হয়েছে মাত্র 1499 টাকা, যেটা তোমরা পুরো অ্যাক্সেস করতে পারবে তোমাদের এক্সাম অবধি ব্যাচটা। ঠিক আছে, প্রতিটা ব্যাচের লাইভ ক্লাস থাকবে প্রতিটা ক্লাসে, এবং প্রতিটা সাবজেক্টের টিচার কিন্তু আলাদা আলাদা রয়েছে, এবং সেগুলো কিন্তু প্রত্যেকটি টিচার কিন্তু এক্সপিরিয়েন্সড। ঠিক আছে, আমরা বিগত 3 বছর ধরে এই ফিল্ডে রয়েছি। 3 বছর ধরে যবে থেকে এন্ট্রান্স এক্সাম শুরু হয়েছে তোমাদের এএনএম জিএনএম পরীক্ষার জন্য, সেই বছর থেকেই কিন্তু আমরা কোচিং করানো শুরু করেছি। তাই তোমরা এই ক্লাসের ডিটেলস কীভাবে কি হবে সমস্ত কিছু কিন্তু তোমরা ওই গ্রুপে জয়েন করে যাও, জয়েন করে গিয়ে আমাদের সাথে কন্ট্যাক্ট করো, কন্ট্যাক্ট করলে কিন্তু সমস্ত ডিটেলস তোমরা জেনে যাবে। ঠিক আছে, তো আর কিছু বলার নেই। তাহলে আজকের এই সেশন যদি তোমাদের জন্য হেল্পফুল বলে মনে হয়, চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো, বাই।